ইশতেহারে কি কমিটমেন্ট রাখবে সেটা তারা বলবে। এবং যেহেতু আমি একমাত্র বিএনপির 31 দফাটাই দেখেছি, কিন্তু আমি জামাতে ইসলাম কিংবা অন্যান্য যারা আছে তাদের একটা এখনো দেখিনি, তখন আমি ভাবলাম যে আমি হয়তো কিছুটা জানতে পারবো, তো জানার ইচ্ছা নিয়ে এখানে এসেছি। এবং আমি বলবো, যেহেতু আমি জানি যে আজকে অনেকেই এসে আবার চলে গেছেন, অনেকেই যেমন বদুল আলম বললেন যে উনি একটা বাদ দিয়েছেন, দুটোতে আসছেন। আমি সাধারণত 6 মাসে হয়তো একটাতে যাই, এবং অতএব যখন একটাতে আসি আমি একটু থাকি, এবং তখন আমার কাছে সবটাই বেশ একটু নতুন মনে হয়, আমি অনেকটাই শিখতে পারি। আর সেই জন্য শেখার একটা ইচ্ছা নিয়ে এসেছি। আর দ্বিতীয়ত যেটা, যেহেতু টপিকটা নিয়ে আমি বলবো যে দুটো জিনিস আছে, ইনক্লুসিভ ডেমোক্রেসি এবং মাইনরিটি রাইটস। কিন্তু এর আগে সঞ্জীব রং যেটা বলেছেন, এবং সেটার সঙ্গে আমি একমত, যে যে কোনো দেশেরই যে আমরা যদি কোয়ালিটি অফ ডেমোক্রেসি দেখতে চাই, যে গণতন্ত্রটা কতটা ভালো, তাহলে হোক কিংবা ভালোর দিকে যাচ্ছে কিনা। অনেক দেশে ইলেকটোরাল ডেমোক্রেসি থাকতে পারে, নির্বাচিত হতে পারে, কিন্তু ওটার কোয়ালিটি অত ভালো নয়। তাহলে সেটার একটা মানদণ্ড হবে যে সেখানকার যারা সংখ্যালঘু তারা আসলে নিজেদেরকে কতটা সিটিজেন হিসাবে ভাবছেন, কিংবা তারা কিরকম ভাবে ভাবছেন যে তারা আসলে নাগরিক অধিকার, তারা আসলে কনস্টিটিউশনে যাই থাকুক, কতটা মানে তারা নিজেরা কিভাবে ভাবছেন। আজকে যারা আজকে সংখ্যালঘু মাইনরিটি মেজরিটির এই কনসেপ্ট নিয়ে অনেক কথা হয়েছে, এটা নিয়ে আমি বিতর্কে জড়াতে চাই না। একটা কথা এর আগেও এসেছে, শামীম বলেছে যে এই প্রশ্নটা আমি বলবো যে যারা আমরা যাদেরকে সংখ্যালঘু বলে আজকে যাদের উপরে বেশিরভাগ আলোচনা হয়েছে, ধর্মীয় এবং জাতিগত কিংবা লিঙ্গভিত্তিক যারা, তাদের সম্বন্ধে মানে আলোচনার বিষয়বস্তু ছিল, যদিও আমরা আরো অন্যান্য ব্যাপারে আলোচনা করেছি। তারা কি ভাবেন? আমি দুটো দলের কাছ থেকে শুনলাম যে তারা বলতে চান যে তারা আসলে তারা মেজরিটি মাইনরিটি এরকম একটা ভাগ দেখতে চান না। কিন্তু যদি যাদেরকে আমরা এত বছর ধরে ভাবছি সংখ্যালঘু, যারা এভাবে তারা চিন্তা করে এসছেন ধর্মীয় কিংবা জাতিগতভাবে, তাহলে তারা কি ভাবছেন? তারা যদি ভাবেন যে না, তারা এই পরিচয়টা তাদেরকে আরো তাদের জন্য তারা সেই পরিচয় রাখতে চান, কিংবা এইভাবেই তারা ভাবছেন, তারা কখনোই ভাবছেন না তাদের যদি মনে আমরা সংখ্যালঘু, তাহলে তাদেরকে উপরে এটা চাপিয়ে দেওয়া যাবে না যে না, আমাদের দেশে আসলে বিভক্তি নাই, সংখ্যালঘু সংখ্যাগুরু গুরু বলে কিছু নেই। অতএব আমার মনে হয় যে এখানে তাদের মতটা খুবই জরুরি। এখানে কনসেপচুয়াল মানে ধারণাটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, যেটা আমি বলেছি যে আমরা এখানে আলোচনা প্রধান যে দুটো বিষয় ছিল, সেটা হচ্ছে ধর্মীয় এবং জাতিগতভাবে যারা সংখ্যালঘু, এবং এছাড়াও লিঙ্গভিত্তিক ছিল। কিন্তু এই যে মেজরিটি এবং মাইনরিটি নিয়ে আরো যে প্রশ্নগুলো এসছে, এবং সেটা নিয়ে আমিও প্রশ্ন তুলতে চাচ্ছিলাম, যে একটা হচ্ছে যে যারা ধর্মীয় কিংবা জাতিগতভাবে সংখ্যালঘু মাইনরিটিস, তারা হয়তো ডেমোগ্রাফিক্যালিও তাদের সংখ্যা কম। যেমন সুব্রত চৌধুরী যেটা বললেন যে 47-এ তারা 29% ছিলেন, 71-এ এসে তারা প্রায় 20%, 18%-এর নিচে, এখন তারা হয়তো 8% এসছেন। এবং যারা জাতিসত্তা তাদের সংখ্যা কম। কিন্তু যদি আমরা আসলে মেজরিটি মাইনরিটি এভাবে ভাবি যে ইকুয়াল রাইটস নেই যাদের, সেখানে আসলে আমাদের দেশে যারা একটা সংখ্যাগুরু, যেমন উইমেন, তারা কিন্তু আসলে ডেমোগ্রাফিক্যালি তারা তো 51% অফ দ্য পপুলেশন, কিন্তু তারা হয়তো বা রাজনৈতিকভাবে যদি দেখতে হয়, সে নির্বাচিত হওয়া কিংবা ভোট সব দিক থেকেই, এবং অনেক রাইটসের ব্যাপারে তারা তো আসলে মাইনরিটি। অতএব তারা demographically majority, but in terms of citizenship, realization of citizenship rights, তারা কিন্তু minority।
কিন্তু এখন আমরা যখন ডেমোক্রেটিক ট্রানজিশনের কথা ভাবছি কিংবা আগামী দিনে ডেমোক্রেসির কথা ভাবছি, সেখানে যেটা আরেকটা একটা বড় পলিটিক্যাল ডিভাইড, যেটা আরেকটা মেজরিটি মাইনরিটি, যেটা নিয়ে শামীম পাটোয়ারি আরো অনেকেই কথা বলেছেন। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সেটা হচ্ছে যে যারা যখন আমাদের দেশে বিশেষ করে 1990 পর থেকে যে আমরা নির্বাচিত সরকার দেখছি, আমরা দেখছি যে বেশিরভাগই যারা সরকারে আসছেন তারা হয়তো বা 30 থেকে ম্যাক্সিমাম 40% ভোট নিয়ে আসছেন। তার মানে হচ্ছে যে তারা কিন্তু মেজরিটি ভোট নিয়ে আসছেন না, এবং যারা তাহলে অপোজিশনে আছে তারাই প্রায় মেজরিটি। কিন্তু যারা যখন ক্ষমতায় আসছেন তারাই তখন যারা ক্ষমতায় নেই তাদেরকে প্রায় এক্সক্লুড করবার চেষ্টা মানে করেই গেছেন, এবং এটা দুই দলই করেছে। এবং এটা হচ্ছে আবার এমন একটা জিনিস যে তারা 5 বছর হয়তো বা একবার মেজরিটি হয়ে যাচ্ছে, আবার তারপরে 5 বছর মাইনরিটি হয়ে যাচ্ছে, এবং তারপরে তো গত 15 বছর ধরে আবার একটা পার্মানেন্ট মাইনরিটি হওয়ার একটা হয়ে গেছিল। এবং এখন আবার যে সমস্ত আমরা আলামত দেখছি যে যারা এর আগে যারা ছিল মেজরিটি, এখন আবার তারা পার্মানেন্ট মাইনরিটি হয়ে যাওয়ার একটা রিস্কে পড়ে গেছেন। কিন্তু দ্য বটম লাইন ইজ যে আসলে যে সমাজের, যেটা আমি বলছি যে আমাদের দেশে এখন পর্যন্ত ইলেক্টেড কেউ 51% পিপলস ভোট নিয়ে আসতে পারে নাই। অতএব আমরা যদি এইভাবে ভাবি যে আমরা 30% অফ পিপলকে ম্যাক্সিমাম 40% সাপোর্ট নিয়ে আমরা 60%কে একেবারে বাদ দিয়ে চলবো, এটা তো একেবারেই ডেমোক্রেটিক হতে পারে না। কিন্তু আমি বলবো যে এটা একটা পৃথক আলোচনা, এবং এই আলোচনাটার জন্য আমি প্রস্তুত হয়েও আজকে আসিনি। এবং যেহেতু আমি শিক্ষক মানুষ, আমি একটুখানা অন্যভাবে প্রস্তুতি নিয়ে এসেছি। জিল্লুরের যে ব্যাকগ্রাউন্ড যে পেপারটা দিয়েছে সেটাতে 3টা জিনিস আমি পড়ে আমার কাছে একটু আকর্ষণীয় মনে হয়েছে। একটা বলেছে যে আমরা নির্বাচনী ইশতেহারে কিছু কনক্রিট অ্যাকশন দেখতে চাই, যেটাকে মনিটর করা যায়, কিছু টার্গেট দেখতে চাই, টাইমলাইন দেখতে চাই, এবং ইনস্টিটিউশনাল কিছু রেসপন্সিবিলিটি দেখতে চাই। এবং আমি বলবো যে আমাদের দেশে এখন পর্যন্ত যেটা আমাদের একটা ট্র্যাডিশন, যে সবাই ভালো ভালো কথা রেটরিক বলে যে হ্যাঁ আমরা এটা করবো, কিংবা আমরা সবাইকে সমান ডিগনিটি দেব, কিন্তু তাদের ডিগনিটি দিচ্ছে কিনা সেটা মনিটর করার জন্য কিছু পলিসিস দরকার, কিছু টাইমলাইন দরকার, কিছু টার্গেট দরকার। আপনারা অনেকে জানেন যে আমি বহু বছর আমেরিকায় ছিলাম। সেখানে আমি যখন ছাত্রী হিসাবে যাই 1960s-এ হার্ভার্ডে যাই, তখন সেখানে আমার বিশ্ববিদ্যালয়, সেখানে আমরা যখন গ্র্যাজুয়েট স্টাডিতে যাই তখন সেটা বেশিরভাগই ছিল হার্ভার্ড একটা হোয়াইট মেল ডমিনেটেড। সেখানে মেয়েদের সংখ্যাও খুব কম ছিল, শিক্ষক হিসাবেও কম ছিল, ছাত্রী হিসাবেও কম ছিল, এবং যা আমেরিকায় যাদেরকে বলে পিপল অফ কালার, সেটাও খুব কম ছিল সেখানে। কিন্তু এখন এই যে এত যদি কেউ যায়, কিংবা গত মানে 50-60 বছরে যে একটা বিরাট পরিবর্তন হয়েছে, ওখানে ছাত্র ছাত্রীর অনেকেই হচ্ছে পিপল অফ কালার, এবং টিচার থেকে আরম্ভ করে স্টুডেন্ট থেকে আরম্ভ করে মেয়েদের সংখ্যা অনেক বেশি এখন। এবং এগুলা সবই হয়েছে ওখানকার যে একটা পলিসি, যেটাকে ওরা বলতো অ্যাফার্মেটিভ অ্যাকশন পলিসি, আগে 70s থেকে ছিল, এবং তারপরে ডাইভার্সিটি পলিসি, যেগুলা প্রত্যেকটা ইনস্টিটিউশনকে এই সমস্ত পলিসিস নিতে হয়েছে। তার মানে অ্যাডমিশনের সময় দেখাতে হচ্ছে যে আমরা কতটা ব্ল্যাক পিপল অফ কালার নিচ্ছি, আমরা কতটা মেয়ে নিচ্ছি। রিক্রুটমেন্টে দেখাতে হচ্ছিল যে আমরা কতটা মেয়েদেরকে নিচ্ছি, কতটা পিপল অফ কালারকে নিচ্ছি। অতএব এই যে আমরা যদি পলিসি ভাবে দেখতে চাই যে যারা পিছিয়ে পড়া একটা মানুষ, তাদের জন্য যেটাকে বলা হয় রিভার্স ডিসক্রিমিনেশন কিছু করতে হবে।
অতএব রিভার্স ডিসক্রিমিনেশন কিছু কোটা, সেটা লিখিত থাক কিংবা মনের মধ্যে থাক, যে এদেরকে আমরা এত পার্সেন্টে আনবো। এখন যদি ওরা 1% থাকে, আমরা ওদেরকে 8% নেব। আমাদের দেশে যে ব্রিটিশদের কাছ থেকে আমরা যে কোটাটা শিখেছি, সেটা আবার একটুখানি অ্যাফার্মেটিভ অ্যাকশনের থেকে অন্যরকম। আমরা কোটাটাকে একটা স্ট্যাটিক ভাবি, যে এই 5%, 30 বছর ধরে 5%। ওখানে অ্যাফার্মেটিভ অ্যাকশন যেভাবে করা হয়েছে, যদি আমরা ভাবি আমরা 20 বছরে 50%-এ আনবো কি 30%-এ আনবো, তাহলে ক্রমাগত ভাবে প্রত্যেক 5 বছরে কিভাবে কিভাবে বাড়াবো, এটা একটা প্ল্যান থাকতে হবে এবং এটা একটা মনিটর করতে হবে। কিন্তু আমাদের দেশে আমরা আসলে এইভাবে চিন্তা করছি না। কিন্তু আমার মনে হয় যে এই যারাই এখন সমান সুযোগ পাচ্ছে না, আমরা যদি কোয়ান্টিফায়েবল টার্গেট ওরিয়েন্টেড চাই, তাহলে আমাদেরকে এই সমস্ত মেকানিজমের কথা ভাবতে হবে। এবং এটা ঠিক এখানে সিভিল সোসাইটি কিংবা যারা গবেষণা করছে লাইক সিজিএস, তাদের একটা রোল আছে, যে এখন আমাদের প্রত্যেকটা মানে অ্যাডমিনিস্ট্রেশনে, পুলিশে, বিভিন্ন জায়গায় বা কর্পোরেট সেক্টরে আসলে কত রিপ্রেজেন্টেশন আছে। জাস্ট যদি এই তিনটা ক্যাটাগরি আমরা দেখতে চাই, যে রিলিজিয়াস মাইনরিটিস, এথনিক মাইনরিটিস এবং উইমেন, কিংবা এই যদি উইমেনটা আমরা এখন এই আলোচনা এখন বাদও দিই, তাহলে ওদের সঙ্গে জনসংখ্যার সঙ্গে কেমন আছে এবং এবং এই কাজটা যদি নাকি সিজিএস কিংবা অন্যান্য এরা করে, তাহলে এটা যারা সঞ্জীব দ্রং কিংবা সুব্রত চৌধুরী যারা এই কমিউনিটিকে নিয়ে তারা অ্যাডভোকেসি অর্গানাইজেশন করছে, তাদের জন্য অনেক সুবিধা হয়। অতএব এখানে সবাইকেই একসঙ্গে কাজ করতে হবে এবং তারপরে পার্টিগুলার সঙ্গে গিয়ে বসতে হবে। পার্টিগুলা যাতে অ্যাটলিস্ট একটা দুটো জিনিসে কনক্রিট একটা কমিটমেন্ট করলেই তারপরে এটা ধরা যায়। যেমন অনেক দিন ধরে আমরা এই যে চিটাগং হিল ট্র্যাক্টসের ভূমি অধিকার কমিশন, এটা যে কাজই করে না, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। এখন কি করলে এটা একটু, অতএব এই সমস্ত there are some concrete suggestions, কিন্তু এই যে সমস্ত নির্বাচনী ইশতেহারগুলা শুধু ঢালাও ভাবে ভালো কথা বলছে তা না, বলে কিছু কনক্রিট পলিসিস, কিছু কনক্রিট ইনস্টিটিউশনস, এগুলো যদি ঢুকানো যায়, তাহলে আমি বলবো তারপরে দেন ইউ ক্যান আস্ক দেম কোয়েশ্চেন্স। এখানে কিছু কিছু জিনিসের কথা এসছে, যেমন বলা হয়েছে মাইনরিটিসদের একটা কমিশন করার কথা কিংবা মন্ত্রণালয় করার কথা, যেটা আমরা দেখেছি যে মেয়েদের ব্যাপারে উইমেন্স মিনিস্ট্রি হয়েছে। আই ক্যানট জাজ যে একটা মানে মিনিস্ট্রি করলে ভালো হবে না কমিশন করলে ভালো হবে, ইউ শুড ডিসাইড, বাট দেয়ার শুড বি সাম কাইন্ড অফ মানে ইনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটিস। এখানে আমি দুই একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে এখন নির্বাচন সামনে, এখানে আলোচ্য বিষয় হচ্ছে রাইটস। কিন্তু আমি যখনই মানে মাইনরিটি কমিউনিটিস তো ঠিক বাদই দিলাম, সাধারণ মানুষের সঙ্গে যা কথা শুনে যেটা মেজর কনসার্ন দেখি, সেটা হচ্ছে সবাই বলে আমরা নিরাপত্তা চাই, সিকিউরিটি চাই। এখন যেখানে কনসার্নটা হচ্ছে সিকিউরিটি, সেখানে রাইটস তো, এবং সবাই বলছে আমরা প্রোটেকশন চাই। আমার সঙ্গে আমি অত লোকের সঙ্গে অত বিশেষ কথা বলবার সুযোগ হয় না, কিন্তু যখনই আমি কথা বলছি সবাই মনে হয় সবাই সিকিউরিটির কনসার্ন এবং সবাই প্রোটেকশন চাচ্ছে। এখন প্রোটেকশন ইজ ওয়ান কাইন্ড অফ থিং, প্রোটেকশনের সঙ্গে এই যে কথা বলা হচ্ছে, যেটাকে ইংরেজিতে বলে পাই ইন দ্য স্কাই, একটা ইকুয়াল রাইটস। এখন মানুষ প্রোটেকশন চাচ্ছে, রাইটসের কথা তো এখন, অধিকারের কথা তো মানুষ ভুলেই যাচ্ছে। এখন আমরা এই অবস্থায় রয়েছি এবং অতএব দ্যাট ইজ, এবং অনেকে এমনও বলছে আমরা প্রোটেকশন দিব, কেমন, এবং সবাই প্রায় প্রোটেকশনই চাচ্ছে। প্রোটেকশন দেওয়াটা একটা চ্যারিটি হচ্ছে,
এটার সঙ্গে যে আসলে আমি নাগরিক এবং আমি ভাবছি আমার এই অধিকার আছে এবং আমি এটা রিয়েলাইজ করতে পারবো, এই অবস্থায় তো আমরা নাই। এবং হাউ আর উই গোয়িং টু মুভ টু দ্যাট সিচুয়েশন, এখন যে অবস্থায় আছি যেখানে সবার মনে চিন্তা আমাকে নিরাপত্তা দাও, প্রোটেকশন দাও, এবং দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট সিনারিও আমি বলবো। এবং আমি বলবো যে সেটা একটা চিন্তা করতে হবে। এছাড়া আমি বলছি যে এখন নির্বাচন যখন সামনে আসে, সবসময় আমরা জানি নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং তারপরে নির্বাচনের পরে যে যাদেরকে আমরা সংখ্যালঘু বলে সম্প্রদায় বলি, তারা একটা দারুণ ভয়ের মধ্যে থাকে। এক তো বহু বছর ধরেই ভাবা হচ্ছে যে এরা হচ্ছে একটা দলের সাপোর্টার, এ বলে একটা মানে ধারণা হয়েছে যে তারা আওয়ামী লীগকে ভোট দিচ্ছে। এবং তারপরে আমরা দেখেছি যে নির্বাচনের আগে তারা অনেক হুমকির মধ্যে পড়ে, এবং নির্বাচনে যদি তারা কাদেরকে ভোট দিয়েছে, আসলে ভোট দিয়েছে কিনা সেটা জানার কোনো উপায় নেই, কিন্তু তারা অনেক সহিংসতারও শিকার মানে হয়। এখন তো ইন দ্য কামিং ইলেকশন তাদের যেটা একটা সমস্যা, যে তারা ভাবছে আমরা এতদিন একজনকে ভোট দিয়েছি কিংবা চিনি, তো এখন আমরা কাকে ভোট দিব, সেটা একটা তারা ভোট দিতে চায়। অনেক বছর মানুষ ভোট দেয় নাই, ওতে এখন আমার মনে হয় যে লোক ভোট দিতে চায়, কিন্তু এখন প্রথম হচ্ছে তারা কাকে এখন ভোট দিবে, দ্যাটস মেজর কনসার্ন। আমি অনেকের সঙ্গে কথা বলে শুনেছি যারা বলছে যে তারা বিভিন্ন কমিউনিটিতে আছে। একজন আমাকে ইনফ্যাক্ট গারো, তারা বলে যে আমাদের তো এখন রাজা নাই। রাজা রাজা কি? তখন মানে ওদের যারা যে কমিউনিটি লিডার বলে তারা তো সব এখন আমাদের মানে ওই পালিয়ে গেছে। হ্যাঁ, এখন সবাই প্রোটেকশন বলে, আমার একটা অসুবিধা হলে কার কাছে যাব? দিস ইজ এ মেজর কনসার্ন অ্যাকচুয়ালি ফর এ হোল লট অফ কমিউনিটিস, যারা আগে আমাদের দেশে অ্যাক্সেস কারো কাছে গিয়ে তারপরে বিচারটা একটা সেটেলমেন্ট করতে হয়, এখন যাওয়ারই প্রায় জায়গা নাই। এখন এইরকম অবস্থায় এখন মানুষ কমিউনিটি রয়েছে। আর ইলেকশন হলেও তারপরে এখন তাদের এই ভোটটা তো সবাই টানতে চাইবে, এবং তখন এরা তো অনেক উভয় সংকটেই থাকবে, যে কমিউনিটির মধ্যে যারা আছে ভোট না দিলেও সংকট, ভোট দিলেও তারা কাকে ভোট দিয়েছে, এবং সেখানেও একদল জিতবে একদল হারবে। এবং আমাদের যদি মানে আগের মতন যে ব্যবহার যদি হয় যে আমাদের কেন ভোট দাও নাই বলে তাদের উপরে আবার জুলুম করা হবে, তাহলে সো এগুলোর জন্য আমি বলছি আমাদের অনেকগুলো সিনারিও আমরা আগের থেকে জানি, কিন্তু এটার জন্য আসলে প্রিপেয়ারনেসটা কি সেটা আমি জানি না। এবং এটা অনেক সময় বলা হচ্ছে যে এই সরকার করছে না, কিংবা ওই ইলেকশন কমিশন করছে না। ইলেকশন কমিশন তো অল্প মানে কিছু লোক, এখানেও রাজনৈতিক দলগুলার এবং যারা পলিটিক্যাল বা অ্যাক্টিভিস্ট তাদের একটা বিরাট একটা রোল আছে। কারণ সহিংসতা এই যে আরো বেশি যেগুলো বাড়বে, এটা তো পার্টি ইনডিউসড ভায়োলেন্স। এখনো যেটা হচ্ছে দুই দলের মধ্যে যে হচ্ছে তা নয়, অন্তর্দলীয় এই কোন দল এবং এত বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট চলে এসছে, অতএব তারা যদি আরো বেশি ভায়োলেন্স করতে থাকে, তাহলে তো এই যে ভায়োলেন্সটা বন্ধ করার জন্য এবং এই মানুষকে নিরাপত্তা দেওয়া মেইন রেসপন্সিবিলিটি আসলে পার্টিগুলা যারা ইলেকশন করবে তাদের নিতে হবে। অতএব সেখানে এই যে অন্যখানে বলা যে পুলিশ আসে নাই, আর্মি আসে নাই, সরকার করছে না, কমিউনিটিতে তারা যখন একটা সমস্যার সমাধান যখন তারা সমস্যায় পড়ছে, তাদের পাশে দাঁড়াবার মতন কমিউনিটি বেসড কোনো অর্গানাইজেশনে আসলে নাই। এই যে যারা সিএসও কিংবা পার্টিরাও কথা বলছে, তারা হয়তো এসে প্রমিস করছে ঢাকাতে বসে কিংবা শহরে বসে, কিন্তু ভায়োলেন্সের যারা শিকার হচ্ছে তারা কিন্তু বিভিন্ন কমিউনিটিতে আছে। এবং সেখানেও আমি বলবো যে পার্টিদের একটা বড় রোল আছে, যে তারা তাদের কর্মীদেরকে বলছে যে ভোট আনো, এটা আনো, সেটা আনো।